সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। গত 11ই নভেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে গিয়েছিলেন কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে। তারপর 5ই ডিসেম্বর বক্রগতিতে কর্কট রাশি থেকে পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে দেবগুরুর সঞ্চার হয়। দেবগুরু এই বক্রগতিতে মিথুন রাশিতেই অবস্থান করে আছেন। আগামী 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। বুধের ঘর মিথুন রাশি। আমরা কিভাবে চিন্তাভাবনা করি, আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করি, আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে যোগাযোগ করি, মানুষের সঙ্গে সংযুক্ত হই, এই সমস্ত কিছুকে প্রধানত মিথুন রাশি থেকে বিচার করা হয়। হাউ উই থিঙ্ক, হাউ উই লার্ন, হাউ উই স্পিক, হাউ উই কানেক্ট। এবং পুনর্বসু নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রং নক্ষত্র, বৃহস্পতির নিজের নক্ষত্র। এই নক্ষত্র থেকে আমরা একটা রিইউনিয়ন, একটা রিজুভিনেশন, রেস্টোরেশন, রিডেমশন অ্যান্ড রিকভারি, একটা নবজন্ম, পুনর্গঠন, একটা উদ্ধার, পুনর্মিলন, একটা মুক্তি, মোচন, উদ্ধার হওয়া, এই সমস্তকে আমরা বিচার করে থাকি। এখন যখনই গ্রহ বক্রগতিতে যায়, আমরা লক্ষ্য করি যে তার যে কারকত্বগুলো, যে বিষয়গুলোতে সে গ্রহ ফল প্রদান করবে, সেই জায়গাগুলো কিন্তু একটা স্তম্ভনের মধ্যে চলে যায়। সব কিছু স্থগিত হয়ে যায়, থমকে দাঁড়ায়। আউটার জাগতিক যে রেজাল্টসগুলো, যে প্রতিফলনগুলো, সেগুলো আর দেখা যায় না। সুতরাং আমাদের মধ্যে একটা হাহাকার শুরু হয়ে যায়। আর সেটা যদি হাইয়েস্ট বেনিফিট দেবগুরু বৃহস্পতির মতো গ্রহ হয়, তাহলে তো আর বলা বাহুল্য, মানুষের তো আর কান্না থামবার নয়, হাহাকারে পরিণত হয়। যে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন, আমাদের কি হবে? দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশের কারক গ্রহ। মোস্ট অফ দ্য হিউম্যান রিকোয়ারমেন্টস এই 2, 5, 9, 11 গভর্ন করে। আমাদের অর্থ, আমাদের ভাগ্য, আমাদের ইনকাম, আমাদের সন্তান, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের কর্ম, আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, সমস্ত কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এই বক্রগতিতে গ্রহ চলে যায়, অর্থাৎ একটা অ্যাপারেন্ট ব্যাকওয়ার্ড মোশন, তখন কিন্তু এই সময়টা বহির্জগতের বাহ্যিক ফল দেওয়ার সময় নয়। এই সময়টা কিন্তু একটা ইনার রিফ্লেকশনের সময়। এই সময় ওই গ্রহ সংক্রান্ত এবং গ্রহ যে রাশিতে অবস্থান করে আছে, সেই রাশি সংক্রান্ত আমাদের কিছু কারেকশনসের প্রয়োজনীয়তা হয়। কিন্তু আমরা কোনো রকম কারেকশন, কোনো রকম মেনটেনেন্স, কোনো রকম রিভিউ, সংস্কার, সংশোধনের পক্ষপাতী নই। আমরা শুধু রেজাল্ট চাই। কিন্তু কথাই আছে, হাত ঘোরালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো। তো এই যে 11ই মার্চ বৃহস্পতি দেবগুরু মার্গী হবেন, এবং আমরা সকলে ভাবছি যে একেবারে মার্গী হয়ে একদম আম গাছ থেকে আম, বেল গাছ থেকে বেল, তাল গাছ থেকে তাল, নারকোল গাছ থেকে নারকোল, কলা গাছ থেকে কলা, সব ঝরঝর করে পড়বে। সেটা কিন্তু একেবারেই হওয়ার নয়। কারণ হাত যদি নাড়িয়ে থাকি, তবেই কিন্তু নাড়ু পাব। এই যে 11th নভেম্বর থেকে 11th ডিসেম্বর, 11th মার্চ 2026 আমরা এই রেট্রোগ্রেড ফেজটা পেলাম। এই রেট্রোগ্রেড ফেজে আমরা ইনার ইঞ্জিনিয়ারিংটা কতটা করেছি, চাষ
কতটা করেছি, জমি কতটা তৈরি করেছি, বীজ বপন করেছি কিনা, তার উপর নির্ভর করবে আমাদের ফসল। তো সবাই আমরা মনে করছি যে বিশাল রেজাল্ট হবে, সেটা কিন্তু হবে না। সমস্ত ইউটিউব চ্যানেলে বিভিন্ন বক্তব্য পাবেন যে বৃহস্পতি দেবগুরু মার্গী হচ্ছেন বলে একটা সাংঘাতিক পরিবর্তন হবে। একটা সুইচ অন হয়ে যাবে, ব্যাস একেবারে গ্লোবাল একটা ওই একটা আলোকিত হয়ে ওই একটা লাইট অ্যান্ড ডান্স শো, একটা হয় লাইট অ্যান্ড মিউজিক শো হয়, সেরকম সারা পৃথিবী একেবারে উজ্জ্বল হয়ে যাবে, প্রকাশ চারিদিকে আমরা দেখতে পাবো, তা কিন্তু নয়। যার যতটা ইনপুট হয়েছে, এটা প্রস্তুতির সময়। এই সময় আমরা বৃহস্পতি আমাদের পরিণত করার সুযোগ দেয়, বৃহস্পতি আমাদের বিকশিত করে, আমাদের পরিপক্ক করে, আমাদের প্রস্তুত করে। তো স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা যেরকম স্টাডি লিভ পায় পড়াশোনা করার জন্য, পড়াশোনা করার যে সময়টা, সেই সময় স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যদি, বিদ্যার্থীরা যদি পড়াশোনাটা করে, তাহলে রেজাল্টটা ভালো হবে। কিন্তু সেই পড়াশোনার সময় যদি শুধু রেজাল্ট নিয়ে ভাবে, তাহলে কিন্তু রেজাল্ট সেই রকমই হবে, ফেলকুমারি দাঁড়াবো। এখন এই বৃহস্পতি মার্গী হচ্ছেন, বাই ডিফল্ট কিছু রেজাল্ট অবশ্যই আমরা পাবো, দ্যাট গোজ উইদাউট সেইং, কারণ উনি দেবগুরু, উনি আমাদের রক্ষাকর্তা, ডিভাইন গ্রেসের কারক। এই জন্য 5-10% একটা সান্টা ক্লজের মতো উনি দিয়েই থাকেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, যে কথাগুলো বললাম, যে আপনি প্রোটেকশন চাইছেন, ওষুধ খেলে রোগটা যাবে, ওষুধ না খেলে যাবে না। বুলেট প্রুফ জ্যাকেট আছে, আমাকে রক্ষা করবে। আমি বুলেট প্রুফ জ্যাকেটটাকে যদি ধারণ না করি শরীরে, তাহলে আমি তো আশা করতে পারি না যে বুলেট আমার শরীরকে ভেদ করবে না। লাইফ জ্যাকেট আমাকে জলে বাঁচাবে, তো লাইফ জ্যাকেটটা যদি আমি না পরি, তাহলে আমি আশা করতে পারি না যে আমি জলে ডুববো না। তো লাইফ বোট, ওই যে টাইটানিক জাহাজ ডুবেছিল, কেন না টাইটানিকের যারা প্রস্তুতকর্তা ছিল, যারা বানিয়েছিল, তাদের এতটাই কনফিডেন্স ছিল যে এই জাহাজে লাইফ বোট লাগবেই না, ইম্পসিবল, এই জাহাজ ডুবতেই পারে না। সেই জন্য সামান্য কিছু লাইফ বোট ছিল, এবং লাইফ বোটের অভাবেই কিন্তু এত মানুষের মৃত্যু হয়। তো যে প্রোটেকশনটার কথা আমরা বলে থাকি বৃহস্পতিকে উদ্দেশ্য করে, সেই প্রোটেকশনটা তো আমাদের গ্রহণ করতে হবে। উই হ্যাভ টু ইউজ দ্যাট প্রোটেকশন। এবং সেই প্রোটেকশনের জায়গাটাই কিন্তু এই বক্রগতির সময় তৈরি হয়। এবং এই যে বৃহস্পতির যে জ্ঞান, যে প্রজ্ঞা, এই জ্ঞান প্রজ্ঞা একটা অন্তর জগতের বিষয়। এটা বহির্জগতের যে একটা এখন ট্রেন্ড হয়ে গেছে, যে A to Z সবাই জ্ঞান দিচ্ছে ইউটিউবে, তার জ্ঞান থাক চাই না থাক, লিপ সার্ভিস সবাই দিচ্ছে। কিন্তু বৃহস্পতির প্রজ্ঞা জ্ঞানটা লিপ সার্ভিস নয়, সেটা কমপ্লিটলি একটা ইনার ইস্যু। এবং আমাদের অন্তর্জগতে এই ইনার প্লান্ট অফ উইজডমটা যে গ্রো করে, সেই গ্রো করার সময় হচ্ছে এই বক্রগতির পিরিয়ড। এবং এই উইজডম, এই জ্ঞান আমাদের কেন প্রয়োজন? যাতে আমরা সঠিক কর্মটা করি।
যাতে আমাদের অশুভ কর্ম সৃষ্টি না হয়। এবং অশুভ কর্ম সৃষ্টি হলে কি হবে, তার পরিণতি কি না, শনি আমাদের টুটি চেপে ধরবে। তাহলে জুপিটারের যে প্রোটেকশন, সেটা কিন্তু আসলে যদি আমরা একটা আইগ্লাস দিয়ে দেখি, তাহলে জুপিটার আমাদের স্যাটার্নের হাত থেকে বাঁচাচ্ছে। কুম্ভ আর মকর শনি গ্রহরাজের যে দুটো ঘর, তার দুদিকে কিন্তু বৃহস্পতিরই ঘর, মীন আর ধনু। তো 9th হাউসের যে কারকত্ব, হায়ার মাইন্ড, উইজডম, গুরু, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, সেই আলো, সেই প্রকাশ, সেই জ্ঞান, সেই উইজডম থাকলে আমরা সঠিক কর্মটা করব, আমরা ধর্মকে অনুসরণ করব। 9th হাউস ইজ দ্য হাউস অফ ধর্মা। ধৃ ধাতু যে আমাকে ধারণ করে। তাহলে আমি নিজের জীবনে যদি একটা সাস্টেনেবল মডেল তৈরি করতে পারি, বিষ্ণু তত্ত্ব, গুরু তত্ত্বকে যদি আমি জীবনে অবলম্বন করে চলি, তাহলে there is no scope for Saturn to teach me lessons. তো এই জন্য বৃহস্পতির এই যে রেট্রোগ্রেড ফেজ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ফেজে আমাদের একটা আবরণ মোচনের সময় এটা, এবং পুনর্বসু নক্ষত্রের সঙ্গে এটা সাংঘাতিকভাবে অ্যালাইন্ড হয়। আমাদের যত ভুল ধারণা, যত রং বিলিফস, অহংকারজনিত, দর্পজনিত, গর্বজনিত, যে আমরা একটা ঔদ্ধত্য নিয়ে চলছি, এই যে অহংকারের যে একটা আবরণ, এই আবরণ মোচনের সময়, আত্মপ্রকাশের সময়। রেট্রোগ্রেড ফেজ ইজ আ ফেজ অফ সেলফ ডিসকভারি। আমরা ভাবছি কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু মুভমেন্ট হচ্ছে না, টাকা আসছে না, আটকে গেছে, বিদেশ যেতে চাইছি, যেতে পারছি না, ভিসা আটকে যাচ্ছে, ক্যারিয়ারে গ্রোথ হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, হায়ার এডুকেশনে গাইড জ্বালিয়ে খেলো, সন্তানকে নিয়ে সমস্যা, অর্থনৈতিক একটা ব্লকেজ। অল অফ দিস ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। সমস্ত কিছু শাপে বর। জুপিটার রেট্রোগ্রেডের সময় আমাদের কোনো কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে না, আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। যে ধৈর্যের পরীক্ষা শনি নিলে কিন্তু আর অনেক ভয়ঙ্কর। বৃহস্পতিও অ্যাকচুয়ালি ইজ দ্য টিচার। আমরা টিচিং প্রফেশন বৃহস্পতি থেকে দেখি, আমরা কিন্তু শনি থেকে টিচিং প্রফেশন দেখি না। টিচিং সাবজেক্টটা ইজ সিগনিফাইড বাই জুপিটার। তো বৃহস্পতির শিক্ষাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে শনির পাঠশালায় আর আমাদের ডাক পড়বে না। তো এই যে একটা ব্লেসিং ইন ডিসগাইজ, এই যে একটা আত্মপ্রকাশের সময়, যে বিকশিত হওয়ার, বিকাশের যে সময়, এই যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতি যদি আমরা না নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের জন্য ওই 5-10% ডিফল্ট যে রেজাল্টটা আছে সেটা আমরা পাব। ডিভাইন গ্রেস অবশ্যই আছে, কিন্তু ডিভাইন গ্রেস তার জন্যই আছে যে ডিভাইন গ্রেসকে চাইছে। দোজ হু আর সিকিং আর দ্য সিকার্স। তো এই বহির্জগৎ, এই সাংসারিক জীবনে, মেটেরিয়ালিস্টিক লাইফ, এই যে জীবনের একটা আউটার জার্নি, এই আউটার জার্নিটা, এই যাত্রাটা করার জন্য, মার্গদর্শনের জন্য যে প্রকাশের দরকার, যে জ্যোতির দরকার, যে আলোর দরকার, সেই আলোকে, ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু
জুপিটার গোজ রেট্রোগ্রাড। এবার যারা মন্ত্র সাধনা করেছেন বা যারা মন্ত্র সাধনা করে আসছেন, তাদের একটা এই হায়ার এনার্জি, একটা ডিভাইন এনার্জির সঙ্গে একটা অ্যালাইনমেন্ট থাকছে, একটা এনগেজমেন্ট থাকছে, একটা নিত্য উপাসনা থাকছে। তাদের প্রাপ্তি কিন্তু অবশ্যই অনেক বেশি হবে। তো আমরা এই মিথুন রাশির যে বক্রগতি, মিথুন রাশির বক্রগতিতে আমাদের লার্নিং, স্পিকিং, কানেক্টিং অ্যান্ড থিঙ্কিং, এই বিষয়গুলিতে কতটা নিজেদের আরও পরিপক্ক করেছি, আরও পরিণত করেছি, আরও প্রস্তুত করেছি, সেখান থেকে কিন্তু 9000 রেজাল্ট আমরা পাবো। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার এই সময়টা, যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, ইজ আ টাইম অফ ডিপ ট্রান্সফরমেশন, এবং সেই ট্রান্সফরমেশন আমরা দেখছি। কেন দেখছি না? দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে চলছেন। এই অতিচার গতি মানেই তার তাৎপর্য কি না, মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস, মেজর ইকোনমিক চেঞ্জেস, মেজর জিওপলিটিক্যাল শিফটস, এবং তার প্রভাব পড়ে আমরা দেখব ইকোনমিক রিস্ট্রাকচারিং, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টস এবং গ্লোবাল কনফ্লিক্টস, যেটা আমরা দেখছি। উই আর প্রিভি টু, এটা আমরা প্রত্যক্ষ করছি। 2008 থেকে 2011 একটা বৃহস্পতির অতিচার গতির পর্ব ছিল। তখন আমরা গ্লোবাল ইকোনমিক শিফট দেখেছি। 2018 থেকে 2022 জুপিটারের যে অতিচারী গতি ছিল, তখন আমরা প্যান্ডেমিক দেখেছি। 14ই মে 2025 থেকে 17ই মার্চ 2033 কারেন্ট যে অতিচার ফেজ চলছে, এটা কিন্তু একটা 1000% ট্রান্সফরমেশনের সময়। 21 ফেব্রুয়ারি 1878 সালে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে জন্ম নিয়েছিলেন মীরা আলফাসা, যিনি পরবর্তীকালে শ্রীমা, পণ্ডিচেরির শ্রীমা বলে পরিচিত। তো গত 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ গতকাল, ওনার জন্মতিথিতে শ্রী অরবিন্দ আশ্রম থেকে যে দর্শন কার্ড রিলিজ করা হয়, এই ইম্পর্ট্যান্ট ডেটসগুলোতে, জন্মতিথিতে, সিদ্ধি লাভের দিন, দেহ সমাধির দিন, বিশেষ বিশেষ এই সমস্ত দিনে, তিথিতে দর্শনার্থীদের জন্য দর্শন কার্ড দেওয়া হয়, যেটা আপনারা দেখবেন, আমি আমার কমিউনিটি পোস্টে আপলোড করেছি। তো 21 ফেব্রুয়ারি 2026-এ যে দর্শন কার্ড দেওয়া হয়েছে, সেই দর্শন কার্ডে যে মেসেজ আছে, যে বার্তা আছে, সেই বার্তা বলছে, মে দ্য প্রেজেন্স অ্যান্ড প্রোটেকশন অফ শ্রী অরবিন্দো অ্যান্ড মাইসেলফ always be present in your consciousness and accompany you on the way to the goal to which we all aspire, transformation. May the presence and protection of Sri Aurobindo and myself always be present in your consciousness and accompany you on the way to the goal to which we all aspire, transformation. তো এই ট্রান্সফরমেশনের যে বিষয়টা, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইট ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন। এবং 2033 এর মার্চ মাসের মধ্যে আমাদের পুরো অস্তিত্ব পরিবর্তন হবে। এআই ইজ টেকিং ওভার। এআই এর কতটা প্রভাব আমি আপনাদের 2025 থেকে বলতে শুরু করেছি, এখন আপনারা দেখছেন, প্রত্যক্ষ করছেন, অনুভব করছেন। তো এই বৃহস্পতির যে অতিচার গতি,
2018 থেকে 2022 যে অতিচার গতির পর্ব ছিল, সেই পর্বতে আমি প্রথম গিয়েছিলাম পঞ্চভূত স্থলম যাত্রায়। সেখানে আমি চিদম্বরম ক্ষেত্রতে গিয়েছিলাম, যেটা আকাশতত্ত্ব শিবলিঙ্গ, বৃহস্পতির ক্ষেত্র। এবং আকাশতত্ত্বের উপর কিন্তু অন্যান্য সমস্ত তত্ত্ব নির্ভরশীল। আকাশতত্ত্ব স্পেস থেকে সমস্ত তত্ত্বের উৎপত্তি, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট, এবং আমরা জানি স্পেস সব কিছুকে ধারণ করে আছে। এই জন্য বৃহস্পতি ধারণ, প্রোটেকশনের কারক গ্রহ। তো 2026 পয়লা জানুয়ারিও আপনারা জানেন আমি চিদম্বরম নটরাজের দর্শন করেই বছর শুরু করি। সকাল 8টার সময় আমি চিদম্বরমে পৌঁছে গেছিলাম, পন্ডিচেরিতে থেকেছিলাম, ওখান থেকে বাই রোড আমি গেছিলাম। তো আপনাদের এই যে আসন্ন যে পিরিয়ডটা আসছে, এই আপকামিং যে ট্রানজিটসগুলো, তার জন্য একটা খুব শক্তিশালী প্রতিকার আমি প্রথম দিন থেকেই ভেবেছি কি করা যায়। তারপরে অবশ্যই চিদম্বরমে গিয়ে চিদম্বরমেশ্বর নটরাজই সেই জ্ঞান বুদ্ধি প্রকাশ করিয়েছেন। আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, ভরণী নক্ষত্র। এই তিথি, এই নক্ষত্রে চিদম্বরমে যে রুদ্রাভিষেক হবে, প্রতিদিনই হয়, প্রতিদিন 2টো করে রুদ্রাভিষেক হয়। তো 23শে ফেব্রুয়ারি 2026 যে রুদ্রাভিষেক হবে, সেই রুদ্রাভিষেকে আমি আমার ওখানে যে সেবায়িত দীক্ষিতার আছে তার হাত দিয়ে 50 পিসেস রুদ্রাক্ষ পুজো করাবো। ওই রুদ্রাভিষেকের যে পুজো, তার মধ্যে এই 50টা রুদ্রাক্ষ ওখানে শোধন হবে, এবং তারপর আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো রুদ্রাক্ষ, বিভূতি, কুমকুম আর চিদম্বরমের একটি ফটো। এই যে ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্র ফর ক্রিয়েশন, ট্রান্সফরমেশন, নার্চারিং অ্যান্ড প্রোটেকশন। এর সিম্বল, প্রতীক হচ্ছে যোনি, womb। যে গর্ভে শিশু জন্মায়, শিশুকে মা লালন পোষণ করে, এবং এক্সট্রিমলি ট্রান্সফরমেটিভ। এবং ভরণী নক্ষত্রে যাদের জন্ম হয় তারা জানেন যে কতটা ইন্টেন্স লাইফ তাদের লিড করতে হয়। হয়তো পুরো জীবনটা অতটা ইন্টেন্স নয়, কিন্তু ফেজেস, কিছু কিছু পর্ব অত্যন্ত ইন্টেন্স। এবং ভরণী নক্ষত্রে যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে, তাহলে সেই গ্রহ দশা অন্তর্দশাতেও কিন্তু একটা অত্যন্ত ইন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেটিভ ফেজ চলে। তো যেহেতু আমরা একটা ইন্টেন্স ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছি, এবং এটা 2033 মার্চ অবধি চলবে, এবং সেই ট্রান্সফরমেশনের যে পরিচালক তিনি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সুতরাং এই ট্রান্সফরমেশনের যে নক্ষত্র ভরণী, যে আমাদের প্রোটেক্টও করে, নার্চারও করে বৃহস্পতির মতোই, তারই নক্ষত্রে সোমবারে, যেটা দেবাদিদেব মহাদেবের দিন, সেই দিনের রুদ্রাভিষেকে আমি 50টা রুদ্রাক্ষ ওখানে রুদ্রাভিষেকে থাকবে, শোধন হবে, পুজো হবে, এবং আমাকে পাঠাবে। মূল্য যথেষ্ট স্বল্প মূল্যই আমি বলবো, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মূল্যকে জানাচ্ছি না। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন, আইডিয়ালি হোয়াটসঅ্যাপ করলে আপনাদের জানাবো। আপনারা আপনাদের নাম, ঠিকানা, যারা নিতে ইচ্ছুক, নাম, ঠিকানা পাঠাবেন হোয়াটসঅ্যাপে, পেমেন্ট করবেন। পেমেন্ট পোর্টাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জিপে, ফোনপে, আপনারা যেটা চাইবেন সেটা পাঠিয়ে দেব, এবং সেটাকে আপনারা আপনাদের জন্ম নক্ষত্র যেদিন,
একটু পঞ্জিকা দেখে নেবেন। আজকাল তো পঞ্জিকা মোবাইল অ্যাপেই ডিজিটাল পঞ্জিকাই পাবেন। এই রুদ্রাক্ষ হাতে পাওয়ার পর নেক্সট যেদিন আপনাদের জন্ম নক্ষত্র পাচ্ছেন সেই দিনে আপনারা ধারণ করবেন। আর যদি দেখেন যে জন্ম নক্ষত্র পেতে অনেক দেরি হচ্ছে, কারণ চন্দ্র তো ঘুরছে, তাহলে কাছাকাছি যদি ভরণী নক্ষত্র থাকে তাহলে ভরণী নক্ষত্রতে ধারণ করে নেবেন। আর সেটাও যদি দেখেন অনেকটা দেরি হচ্ছে তাহলে সোমবার নেক্সট অ্যাভেলেবল মানডেতে ধারণ করে নেবেন। এখন মার্চ 11 বৃহস্পতি মার্গী হচ্ছেন। 2 জুন তিনি কর্কট রাশিতে সঞ্চার করবেন। কর্কট রাশি থেকে 31 অক্টোবর তিনি চলে যাবেন সিংহ রাশিতে। সিংহ রাশিতে 13 ডিসেম্বর বৃহস্পতি বক্রগতিতে যাবেন এবং এই বক্রগতির যে বৃহস্পতি তিনি 25 জানুয়ারি 2027 বক্রগতিতে কর্কটে প্রবেশ করবেন এবং সেখানে নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে। তারপর 13 এপ্রিল 2027 কর্কট রাশিতে মার্গী গতিতে ফিরবেন। তারপর 26 জুন 2027 আবার মার্গী গতিতে সিংহ রাশিতে প্রবেশ করবেন। সিংহ রাশি থেকে অতিচার গতিতে 26 নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন। এই যে ফেজটা 2027 অবধি সিদ্ধগুরুরা ভীষণ ক্রিটিক্যাল বলছেন। তো এখন থেকে নিয়ে এই 2027 নভেম্বর অর্থাৎ পুরো 2027টা কভার্ড হয়ে গেল। এই পিরিয়ডটা যাতে আমরা ভালোভাবে একটা সুরক্ষিতভাবে পার করতে পারি তারই একটা প্রচেষ্টা এই রুদ্রাক্ষ চিদম্বরম নটরাজ ক্ষেত্রতে, বৃহস্পতির ক্ষেত্রতে, আকাশতত্ত্বের পঞ্চভূত স্থলমে রুদ্রাভিষেক করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এবার নিশ্চয়ই এই 50টা রুদ্রাক্ষতে কুলোবে না, আরও লাগবে আমি জানি। সেটা তখন আমি আবার চিদম্বরম থেকে সেটাকে আনার ব্যবস্থা করব। আপাতত আমি 50টার ব্যবস্থা করেছি। কালকে 23 ফেব্রুয়ারি রুদ্রাভিষেক হবে সোমবার দেবাদিদেব মহাদেবের দিনে ভরণী নক্ষত্রে, এবং সেটা যত তাড়াতাড়ি আমি সম্ভব আমার কাছে এসে যাবে সামনের সপ্তাহতেই। তারপর আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব, একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করবেন না। আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে যারা রেট্রোগ্রেড ফেজ জুপিটারে প্রস্তুতি নিয়েছেন, বৃহস্পতির যে মেসেজ ইনার লাইটকে বৃদ্ধি করার, আত্মপ্রকাশের একটা আবরণ মোচনের যারা প্রয়াস করেছেন, তারা কিন্তু নিশ্চিত অনেক বেশি রেজাল্ট পাবেন। এবং যেহেতু এই বৃহস্পতির রেট্রোগ্রেড ফেজে রাহুর দৃষ্টি ছিল, সুতরাং সময়টা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং গেছে। আমরা বহির্জগতে যে সমস্ত ইস্যুস দেখেছি, যথেষ্ট ইন্টেন্স ফেজ গ্লোবালি চলছে এবং চলবে। তো বৃহস্পতির উপর রাহুর প্রভাব থাকার কারণে আমাদের এই যে একটা ইনার ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়াস, সেটা অনেকটাই বিক্ষিপ্ত হয়েছে, অনেকটাই ডিস্টার্ব হয়েছে। সেইটা একটা ফ্যাক্টর, যে কারণে এই রুদ্রাক্ষ প্রয়োগের মাধ্যমে আমরা সেই ব্যালেন্সটাকে, সেই ঘাটতিটাকে, আমরা ডেফিসিটটাকে ব্যালেন্স করার চেষ্টা করব।
রুদ্রাক্ষ অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ হবে, কারণ পাঁচমুখী ছাড়া অন্যান্য রুদ্রাক্ষর অথেন্টিসিটি ডাউটফুল। সমস্ত রুদ্রাক্ষ গাছে পাঁচমুখী রুদ্রাক্ষ ভরপুর হয়, সেখানে আসল নকলের কোনো প্রশ্নচিহ্ন ওঠে না। এবং এই চিদম্বরমের যে রুদ্রাক্ষ, সে আমি নিজেও হাতে পড়ে আছি, এবং আমি মনে করি যে বিশেষভাবে এটা আপনাদের সহায়তা করবে। যে বিভূতিটা আপনাদের দেব, বিভূতি আর কুমকুম, আপনারা বাইরে থেকে অ্যামাজন থেকে, ব্লিঙ্কিট থেকে বিভূতি কিনে নেবেন, বা আপনাদের লোকালি স্থানীয় দশকর্ম ভাণ্ডার থেকে যদি বিভূতি পাওয়া যায় কিনে নেবেন। সেই বিভূতির মধ্যে এই চিদম্বরমের বিভূতিটা মিশিয়ে প্রতিদিন গলায় কণ্ঠে লাগাবেন। এটা একটা অব্যর্থ প্রতিকার, ভীষণ পাওয়ারফুল, এবং আমি মনে করি অতি অবশ্যই আপনারা একটা প্রোটেকশনের মধ্যে থাকবেন। তো এই আপকামিং যে ট্রানজিটস, সেই আপকামিং ট্রানজিটসকে হ্যান্ডেল করার জন্য আমাদের এই বিশেষ প্রয়াস। আগামী ভিডিওতে আমরা মার্গী গতির বৃহস্পতির কী ফলাফল হতে পারে মেষ থেকে মীন রাশি লগ্নের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তার শুক্রপাদ।